প্রথমত হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা যখন ক্ষমতা নেয় 8 তারিখে, তারা তখন বলছিল যে বাংলাদেশ, আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই। তারা তখন বলেছিল যে তারা প্রধান বিচারপতির কাছে আপিলেট ডিভিশনে এইটা একটা রেফারেন্স হিসেবে চেয়েছিল। রেফারেন্স দেওয়ার পরে আপিলেট ডিভিশন মতামত দিয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হতে পারে। এখন বাংলাদেশের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই পুরো রেফারেন্সটা চাইতে পারেন একমাত্র রাষ্ট্রপতি, এবং আপিলেট ডিভিশন তার স্বীয় মতামতের ভিত্তিতে এবং পরিপূর্ণ শুনানি শেষে তারা তখন একটা অর্ডার দিতে পারেন। এখন আমরা দেখতে পেলাম যে প্রধান বিচারপতি ওই 5ই আগস্টের পরে ক্যান্টনমেন্টে ছিলেন, অর্থাৎ তিনি এই ধরনের শুনানিও করেননি, কোনো মতামতও দেননি, এবং এইটার জন্য রেফারেন্স চেয়েছে আইন মন্ত্রণালয়, যেটা আইন মন্ত্রণালয় চাবে না, চাবে হচ্ছে রাষ্ট্রপতি। এখন আমি এই তথ্যটা আপনাকে কেন দিলাম, এই কারণে দিলাম, তার মানে হচ্ছে যে যারা নিজেদেরকে একটা বৈধ সরকার বলছে তারা অবৈধ। আমার কথা হচ্ছে যে বিএনপি যদি এই সরকারের অধীনে কোনো ইলেকশনও করে, আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। মানে আমি সামান্য আওয়ামী লীগ সমর্থক হিসেবে বলতে পারি যে যদি আওয়ামী লীগ এই ফাঁদে পাড়া দেয়, যদিও তাদেরকে নিষিদ্ধ এক ধরনের খেলা হয়েছে, কিংবা ভবিষ্যতে যদি মোড় পাল্টেও যায়, এদের অধীনে কিভাবে ইলেকশন হবে? কারণ এদের যে ক্যাবিনেটের সব মেম্বাররা আপনার এনসিপি নামে যে পলিটিক্যাল পার্টি করেছে সেই পলিটিক্যাল পার্টির সদস্য। তো এই একটা রাজনৈতিক দলের সদস্য আবার ইলেকশন দিবে, তাহলে তো এটা কমপ্লিটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। প্রথমে বিএনপি বা সব দলের এইটা দাবি করা উচিত যে এই পুরো ইন্টারিম গভর্নমেন্ট নামে যে অবৈধরা যারা আছে তারা বাতিল হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার, এখন একটা রিভিউ পিটিশন চলছে, এইটা অনুযায়ী যদি রায়টা পায়, একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে তফসিল ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন হলে সেইটা হবে বৈধ। কিন্তু এই কথিত এই টোকাইরা যদি কোনো ইলেকশন করে, আমি আপনাকে আজকের এই প্রোগ্রামে বলে দিচ্ছি, এই ভবিষ্যতে যারাই সরকারে আসবে তাদেরকে আদালতের মাধ্যমে বা যে কোনো পদ্ধতিতে এরা অটোমেটিক বা ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরুতেই বাতিল বলে গণ্য করা হবে। আমি আপনাকে আজকে লিখিত দিয়ে যাচ্ছি, এদের অধীনে যে কোনো কিছু, যে কোনো অর্ডার, যে কোনো সিদ্ধান্ত, অধ্যাদেশ, নির্বাচন সব অবৈধ। আমি একজন সুপ্রিম কোর্ট, আপনার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্ট এবং নিউজিল্যান্ড হাই কোর্টের একজন ওথ নেওয়া আইনজীবী, এবং আমি আপনি ওই জায়গা থেকে বলছি যে প্রত্যেকটা কাজ ভবিষ্যতে অবৈধ হয়ে যাবে। এবং আমি এই কারণে বলছি যে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আমি তো আন্তাজে কথা বলছি না। যে আমাদের সংবিধান যা আছে এটা কমপ্লিটলি সংবিধানের বাইরে হচ্ছে, এদের সাথে কোনো আলোচনাও চলবে না, এদের মাধ্যমে কোনো ইলেকশনও চলবে না, এটা কমপ্লিটলি একটা অবৈধ কাজ হতে যাচ্ছে, সিম্পল অ্যাজ দ্যাট। নীলবাবু, আপনি যেখানে সংবিধানের কথা বলেন সেখানে একটা বিষয় কিন্তু বলতেই হয় যে কিছুদিন আগেই কিন্তু কান পাতলে বাংলাদেশে মানে পদ্মাপাড়ে এটাও শোনা যাচ্ছিল যে সংবিধান হয়তো বদলে যেতে পারে। সংবিধান বদলে যাওয়ার ব্যাপার যেটা এসেছে, তারা যেটা চেষ্টা করেছিল সেটা হচ্ছে যে আপনি হয়তোবা আপনি যদি একটু ইতিহাস ঘাটেন, আপনার হয়তোবা জানা আছে যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আপনার যখন আমরা প্রবাসী সরকার গঠন করি, ভারতে যখন আমাদের যোদ্ধারা ট্রেনিং নিচ্ছিল, আমরা যখন মুক্তিযুদ্ধের পুরো প্রথম পর্বটা শুরু করি, শুরুর দিকে অর্থাৎ 17ই এপ্রিল, তখন আমাদের একটা 10ই এপ্রিল আমরা স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশিত হয়, ঘোষণা করা হয়, যেটা আমাদের প্রথম সংবিধান হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তী সময় আমরা বিদেশি সরকার গঠন করি 17ই এপ্রিল। ওই যে সেই সময় আমরা 1970 সালের যে ইলেকশনে আমরা জিতেছি, সেটার মাধ্যমেই কিন্তু আমরা জনপ্রতিনিধির মাধ্যমে আমরা একটা শর্ট সংবিধান করি, যেটা 1972 সালের অক্টোবরে সেটা পূর্ণতা লাভ করে, পরবর্তীকালে পার্লামেন্টে সেটা পাস হয়। ওরা ওই একই পদ্ধতি করতে চাইছে, ওরা বলতে চাইছে 5ই আগস্টে তারা যেই জঙ্গি হামলা করেছে এটাও নাকি এক ধরনের মুক্তিযুদ্ধ, এবং এর ফলে তারা নতুন সংবিধান করে। এখন এই নতুন সংবিধান বা এই জুলাই সংবিধান প্রোক্লেমেশন তারা যেটা বলছে, সেটা হলে কিন্তু বাংলাদেশের এক্সিস্টিং সমস্ত সিস্টেম ভয়েড হয়ে যায়। বাংলাদেশে কমপ্লিটলি একটা লিম্বোর মধ্যে পড়ে যায়, একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে যাবে। সেখানে সেনাপ্রধান থাকে না, বিচারপতি থাকে না, সমস্ত কিছু এই টোকাই জঙ্গিদের হাতে চলে যায়। এটা একটা বড় ধরনের প্রবলেমের মধ্যে বাংলাদেশ আছে। আমি জানি না আলটিমেটলি এটা কিভাবে সমাধান করা হবে। আমি যেটা মনে করি সিম্পল অ্যাজ দ্যাট, যে সেনাবাহিনী তার দায়িত্বটা নেক, তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা ফেরত আসুক, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক, ইউনূসকে বিচারের কাঠগড়ায় বা তাকে
দেশ থেকে বের করে দেওয়া হোক, যারা যারা এই অন্যায়গুলো করেছে, এই অবৈধ শাসন চালিয়েছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে একটা নতুন সরকার এসে আগামী 3 মাসের ভেতরে ইলেকশন করে ঝামেলাটা শেষ করুক। সমাধান তো কঠিন কিছু না। এখন বিএনপি এখানে একটা বড় ধরনের ইস্যুস, তারা যদি এই ইউনূসের সাথে মিলে তারা কোনো ধরনের মিউচুয়াল করে, আচ্ছা আরেকটু দেখে নেই, আচ্ছা আরেকটু দেখে নেই, আরেকটা ম্যাচ দেখে নেই। আমি বারবার বলছি যে সেনাপ্রধানও যেমন তার ফাঁসির দড়ির সাথে তার দূরত্বকে কমিয়ে আনছে, বিএনপিও একইভাবে তাদের উপরে যেই ঘটনাগুলো ঘটতে যাবে যে ভয়ঙ্কর, সেটা থেকেও তারা খুবই কাছাকাছি দাঁড়িয়ে থাকবে যদি তারা সময় ক্ষেপণ করেন। আমার শুধু বলা কথাটা একটাই, যে এই জুলাই সংবিধি বা নতুন সংবিধানের যে চেষ্টা, এই যে আলোচনা বা প্রতি আলোচনা বা হোয়াট এভার ইট ইজ, এগুলো সমস্ত কিছু একদম টাইম নষ্ট। আমি আপনাকে বলে দিচ্ছি, আবার ঝামেলা তৈরি হবে এখন যদি সবকিছু তারা ঠিক করার চেষ্টাও করে, কারণ এটা হবে না। তো এইখানে অর্গান কাজ করছে না, তো এক্সিকিউটিভ আর একটা রাষ্ট্র কিসের উপর দাঁড়িয়ে থাকে? এক্সিকিউটিভ, পার্লামেন্ট এবং হচ্ছে আপনার জুডিশিয়ারি। পার্লামেন্ট কোথায়? এখানে কোনো পার্লামেন্ট নেই। এক্সিকিউটিভ কাজ করছে, এক্সিকিউটিভ কিভাবে কাজ করছে? পুলিশকে মেরে ফেলেছে। আপনি একটা পুলিশকে গণহত্যার উপর দাঁড় করিয়ে আপনি হাজার হাজার আপনার আপনার প্রশাসনের কর্মকর্তাদেরকে শাস্তি দিয়ে আপনি এক্সিকিউটিভ রান করতে পেরেছেন। জুডিশিয়ারি, এখানে যাকে তাকে যখন তখন আপনার পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, বলে দেওয়া হচ্ছে অমুক হবে প্রধান বিচারপতি, তমুক হবে বিচারপতি। এরকম একটা অবস্থাতে জুডিশিয়ারি কি রান করতে পারে? সো রাষ্ট্রের যে 3টা অর্গান, যেটা আমরা এবি ডাইসি থিওরির মাধ্যমে জানি, যে পার্লামেন্ট, এক্সিকিউটিভ এবং হচ্ছে জুডিশিয়ারি, এই 3টা ফেক। এখানে দেশ চালাচ্ছে জঙ্গিরা। একটা রাষ্ট্র কিভাবে চলতে পারে নাকি? করিডোর দিয়ে দিচ্ছে, টিপসি দিয়ে দিচ্ছে, আপনার বন্দর দিয়ে দিচ্ছে, আমাদের সমস্ত কিছু বিদেশিদেরকে দিয়ে দিচ্ছে। মার্কিনীদের একটা পাপেট গভর্নমেন্ট এখানে বসে আপনি যদি এইটা আশা করেন যে দেশ চলবে, তাহলে গুড লাক এন্ড গুড উইশেস, আমার এখানে কিছুই বলার নেই। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনা প্রধান তিনি কিন্তু অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন এবং তিনি এবার মন্তব্য করা শুরু করেছেন। প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের নাকি বৈঠক হয়েছে, এমনটাও কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে। সেখানে কি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বা কোনো প্ল্যান তৈরি হচ্ছে? দেখুন, এখানে মতামত আলোচনা কিচ্ছুর কোনো স্থান নেই। জাস্ট কিক দিস ম্যান আউট, সিম্পল। আপনাকে একটা কথা বুঝতে হবে, আমি যদি আজকে আপনার স্টুডিও দখল করি, আমি যদি আপনাকে বলি যে অমুক সময় প্রোগ্রাম, তমুক সময় প্রোগ্রাম, এটা অবৈধ। আপনি আমার কথা শুনতে বাধ্য নন, কিন্তু যদি শুনে থাকেন সেটা ভয় শুনবেন, যদি আমার কাছে অস্ত্র থাকে। সিম্পল আছে। এখন যদি আমি আপনার স্টুডিওতে আসি, দখল করি, বলি যে এইভাবে চলতে হবে, চলতে হবে, এর ভিতরে এটা অবৈধ। একইভাবে বাংলাদেশ চলছে। এইখানে এটার কোনো বেস নাই। এখানে আপনি যত আলোচনার কথা বলেন, যত আপনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন, একটাই রাস্তা সেনাপ্রধানের সামনে, আইদার হি হ্যাজ টু গো ফর গ্যালোস or he has to save the country. That's it. No other options at all left. বাবু, এখান থেকে আরো একটা বিষয় জানতে চাইবো যে আগামী 10 দিনে কি পদ্মাপাড়ে বিশেষ কোনো পরিবর্তন হতে চলেছে? কারণ আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করেছে, যদিও পরিস্থিতি গত 9 মাস ধরে উত্তপ্ত ছিলই। আমরা গত 9 মাস ধরে যেই এখানে স্টাম্বল, আমরা যেভাবে হোঁচট খাচ্ছি, যেভাবে প্রতিটা পদে পদে, সেনাপ্রধান পরিষ্কার করে বলেছে যে আমার কোনো অভিভাবক নেই, আমি জানি না হোয়াটস গোয়িং অন, আমি জানি না কি হচ্ছে, বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।